তবু আল্লাহ তোমাদেরকে কেন শ্রেষ্ঠ বললো আমার কেন নই? কিন্তু সেদিন তোমাকে যখন প্রায় মেরে ফেলেছিলাম, তুমি শেষ নিঃশ্বাস শুনছিলে, তখন নিজের জন্য না ভেবে তোমার মায়ের ছবির দিকে তাকিয়েছিলে। ওই চাহনি মাঝে আমি এমন কিছু দেখেছি যা থেকে বুঝেছি আল্লাহ কেন তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। তোমাদের মতো আমরা কখনো কখনো অনুভব করতে পারি না। আমাদের অনুভূতি শক্তি তোমাদের চেয়ে অনেক কম। এসব কথার মাঝে দরজায় ঠক ঠক শব্দ হলো। অপসরা দরজার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আস্তে আস্তে করে অদৃশ্য হয়ে গেল। দরজা দ্বিতীয়বার ঠকঠক শব্দ হতেই দরজা খুলে গেল। মানে দরজা খোলাই ছিল। দেখা গেল মিম এসেছে। জিদানকে খাটে শোয়া দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা কার বাসা? জিদান এত পরিপাটি হলো কবে থেকে? মাই গড, গরুর গলে থাকা ছেলেটা এখন রুম সাজিয়ে গুছিয়ে রাখছে। আমি তো নিজে চোখে বিশ্বাস করতে পারছি না। ড্যাম। এই বলে মিম জিদানকে ডাক দিল। এই জিদান, এই জিদান, এই সময় ঘুমে আছিস কেন? ওর বলছি। কিন্তু জিদানের কোনো সারশব্দ নেই। মিম এগিয়ে গিয়ে জিদানের হাতে থাপ্পড় মেরে বলল, জিদান না, ঘুমের ভান ধরে থাকবি না, ওর বলছি। কিন্তু জিদানের কোনো রেসপন্স না দেখে এবার মিম একটু চিন্তিত হয়ে পাশে বসে হালকা ধাক্কা দিয়ে দিতে ডাকতে লাগলো, জিদান, জিদান ভাই উঠ, কি হয়েছে তোর? এই জিদান। তখনই জিদান বাহার্ত গলায় চিৎকার করে কান্না করতে করতে বলল, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি সারা জীবন আপনার গোলামি খাটবো। আপনি ডানে যেতে বলে আমি ডানে যাবো, আমি যেতে বলে বাইরে যাবো, তবু আমাকে মারেন না প্লিজ, আমাকে মারেন না। ভীমা মুখে বলল, কি রে, কি পাগলের পোলা বক্তাসোস, তুই সে তোর? জিদান চোখ বন্ধ করে কান্না করতে করতে বলল, আমি পাগল, আমি ছাগল, আমি পুরো বংশ পাগল, দরকার আমাকে ছেড়ে দেন। এবার মিম ঠাস করে একটা জিদানের গালে বসিয়ে দিল। কি বলছিস যেগুলো? তারপর শুকনো পাতা খেয়েছিস? তারপর খেয়ে জিদানের হুশ ফিরে পেল। সামনে মিমকে বসে থাকতে দেখে চমকিয়ে বলল, তুই তুই কখন আসলি? অপসরা কই? মিম বলল, অপসরাকে? জিদান চারপাশে তাকিয়ে বুঝতে পারলো অপসরা চলে গেছে। হাফছে বলল, না কিছু না। তুই হঠাৎ করে এখানে কেন? বাবার সাথে ঝগড়া করেছিস নাকি? মিম বলল, আরে ধুর, তোকে দেখতে এলাম, কল ধরে তো রিসিভ করিস না। আচ্ছা, আমার কল রিসিভ করলে তোর কোন দিক দিয়ে ক্ষতি হয়ে যায় বলতো? জিদান বলল, এখন আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সময় কাটানোর বয়স, তোর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই আমার। নিম জিদানের টান ট্রেন ধরে পড়ল, ওরে বদের বহত, আমাকে গার্লফ্রেন্ডের ওয়াচ করা হচ্ছে তাই না? খুব বড় হয়ে গেছিস। জিদান বলে কানছার, ওয়াং জং মিম, ব্যথা লাগছে। মিম কান ছেড়েতে বলল, আমার নাম মিম হুং, ওয়াং জং কিম না। জিদান কান রুতো রুতো বলল, ওই একই। এখন আসল কথা বল, কেন এসেছিস হঠাৎ করে? কি হয়েছে? মিম চেহারাটা একটু বিষণ্ণ করে বলল, আজকে আবার সেই ছবি পেয়েছি দরজায়। এবার তোর মুখ বিকৃত ছিল ছবিতে, আর পেছনে লেখা ছিল, ইউ ক্যান সেভ হিম। রাত প্রায় 12:30। সুমা একা একা বাড়ি ফিরছে আর ভাবছে জিদানের কথা। আজকে রেস্টুরেন্টে যাওয়া হলো তার স্বাভাবিক কিছু ছিল না। জিদান অদৃশ্য কারোর সাথে কথা বলছিল, আর আমাকে এভাবে আঘাত করলো কি? কিছু হিসাব মিলছে না। কিন্তু একটা ব্যাপার আমি তখন লক্ষ্য করিনি। আমি তো জিদানকে দুষ্টুম করে মারছিলাম, তাহলে হঠাৎ করে জিদান ওই গতিতে দূরে গিয়ে পড়লো কেন? আমার সামনে ধাক্কা তো ওইভাবে পড়ার কথা ছিল না ওর। তবে যা হয়েছে সব মাথার উপর দিয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে শ্মশানের কাছাকাছি চলে এলো। সুমুদের বাড়ি যাওয়ার সময় একটা শ্মশান পার করে যেতে হয়। সুমু বাবা মায়ের কড়া নিষেধ আছে রাত করে বাড়ি ফেরার সময় একা একা শ্মশানের কাছে দিয়ে না আসতে, কোনো মানুষ এলে তার সাথে আসতে। কিন্তু আজ বেশি রাত হয়ে যাওয়ায় কোনো মানুষই চোখে পড়ছে না এদিকে। আছে কয়েকটা নিরীহ কুকুর রাস্তার পাশে বসে সারাক্ষণ আলাপ করছে। সুমু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাউকে না পেয়ে একা একাই রওনা হলো। তবে সেফটি হিসেবে পথে থেকে সিগারেটটা বের করে সেটা জানানোর চেষ্টা করতে লাগলো। শুনেছে আগুনের সাথে থাকলে কোনো খারাপ জিনিস কাছে আসতে পারে না, কিন্তু অবাক করার বিষয় হলো লাইটের আগুন জ্বলছে না। কয়েকবার চেষ্টা করলো কিন্তু কিছুতে আগুন জ্বলছে না। মনে হচ্ছে কেউ ফু দিয়ে বারবার আগুনটা নিভিয়ে দিচ্ছে। সিগারেট মুখে নিয়ে লাইটারের আগুন জ্বালানোর বৃথা চেষ্টা করতে করতে কখন যে শ্মশানের কাছে চলে এসেছে সৌম্যর খেয়াল নেই। হঠাৎ একটা মেয়েটি কণ্ঠ সৌম্যর নাম ধরে ডাক দিল, সৌম্য দাঁড়াও। সৌম্য থমকে দাঁড়িয়ে মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সৌম্য মনে খটকা লাগলো, কিছু একটা হতে চলেছে ভেবে দ্রুত পা বাড়ালো ভয়। তখন আবার একই ডাক, সৌম্য দাঁড়াও। সৌম্য চমকে গিয়ে দাঁড়িয়ে গেল। এবার ডাকটা যেন ঠিক তার পেছন থেকে এসেছে। সৌম্য ধীরে ধীরে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা ফ্রক পরিহিত। এ যেন বাস্তব কোন অপসরা।
সৌম্য হা করে তাকে বলল, কে আপনি? মেয়েটা খুব স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি অপ্সরা। সৌম্য বলল, সেটা তো দেখি বুঝেছি। আপনি এমনিতে কে আপনি? আমার কাছে কি চান? অপ্সরা একটু এগিয়ে এসে বলল, তোমার কাছে কিছু চাই না, তবে তোমার মাঝে যে আছে তার কাছে চাই, তাকে বের হতে বলো। সৌম্য ভ্যাবাচাকা খেয়ে বলল, আমার ভেতর কে আছে, কাকে বের করব? অপ্সরা এবার অন্য কণ্ঠে কর্কশ গলায় বলল, তুমি বাইরে আসবে নিচে থেকে নাকি আমি বের করে আনবো? সৌম্য বলল, আপনি কার কথা বলছেন? কে বাইরে আসবে? আমি তো কিছু বুঝতে পারছি না। অপ্সরা বলল, সে তোমার মাঝে আছে। বুঝেছি, এভাবে বাইরে আসবে না। তাহলে এখন প্রয়োগ করবো আমার নিয়ম। এই বলে অপ্সরা এক ঝটকায় সৌম্যর সামনে চলে গেল। সৌম্য আচমকা অপ্সরা কিভাবে সামনে দেখে পেছনের দিকে চিত হয়ে পড়ে গেল চিৎকার দিয়ে। সৌম্য চিৎকারে চারপাশ থাকা নেড়ি কুকুরগুলো ঘিঘু করতে করতে দৌড়ে কোথাও যেন চলে গেল। সৌম্য কিছু বুঝে ওঠার আগেই অপ্সরা ধোঁয়ায় রূপান্তরিত হয়ে সৌম্যর শরীরে মিশে গেল। হঠাৎ করে সৌম্যর বদলে যেতে লাগলো। এক ঝটকায় শোয়া থেকে দাঁড়িয়ে গেল টান হয়ে, চোখের মনি গায়েব হয়ে গেল। সম্পূর্ণ সাদা ধপধপে চোখ জোড়া দিয়ে ওপরের দিকে তাকালো। আচমকা সৌম্যর পুরো শরীর কাঁপতে লাগলো। আপনা আপনি গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে আছড়ে পড়ল, আবার ফুটবলের মতো গড়িয়ে গিয়ে রাস্তার অন্য পাশে পড়ল। মনে হচ্ছে সৌম্যর ভেতরে কোনো সত্তা লড়াই করছে এক কুকুরের সাথে। হঠাৎ সৌম্য নিস্তেজ হয়ে পড়ল চোখ বন্ধ করে। সৌম্যর শরীর থেকে দুটা সাদা আর কালো ধোঁয়া বের হয়ে এলো। কিছুটা দূরে গিয়ে ধোঁয়া দুটো একটা আকৃতি ধারণ করলো। সাদা ধোঁয়া থেকে অপসর এবং কালো ধোঁয়া থেকে অন্য এক চেহারার মেয়ে। তার পরনে কালো ফ্রক এবং অসংখ্য বেনি করা চুল, ঠোঁটগুলো কুচকুচে কালো, হাতের নখগুলো সুচালো কালো রঙের। অপ্সরা বলল, জি জি, তুমি জিদানকে আঘাত করেছ আজকে, এর মূল্য তোমাকে চুকাতেই হবে। বুঝা গেল দ্বিতীয় সত্তার নাম ঝিরি। তাকে চুপ থাকতে দেখে অপ্সরা আবার বলল, তুমি আমাদের সর্দারে নিয়ে বলে ভেবো না আমি তোমাকে ভয় পাবো। জিতানকে যদি সর্দার নিজেও কষ্ট দেয় তাহলে আমি সর্দারকেও ছাড়ব না। এবার ঝিরি মুখ করল, তবে খুব শান্ত গলায় বলল, তোমার কি মনে হয় না তুমি সীমা অতিক্রম করছো? আমি চাইলে তোমাকে এবং তোমার পরিবারকে অন্ধকূপে ছুঁড়ে ফেলতে পারি। অপ্সরা বললে, এটা তো তুমি সর্দারের জোর খাটাচ্ছ। তোমার নিজের যোগ্যতা কি আমার সামনে? যদি সাহস থাকে তাহলে আমার সাথে নিজের শক্তিতে লড়াই করো এবং জিতে দেখাও। জিরে একটা পৈশাচিক হাসি দিয়ে দুই হাত মেলে দিল। সাথে সাথে শ্মশান থেকে ভয়ানক কিছু রাক্ষসের ছায়ামূর্তি বের হয়ে এসে জিরির পেছনে দাঁড়ালো গড়গড় করতে করতে। জিরে বলল, এই হলো আমার যোগ্যতা। অবসর একটু ঘাবড়ে গিয়ে দুপা পিছিয়ে গেল এবং বলল, শয়তান যেখানে যায় তার আসর বসে ফেলে। তোমাকে শুধু একটা কথা বলি ঝিরি, জিতানের পিছনে ছেড়ে দাও। আমি এখন থেকে জিতানের ছায়া, তাই তোমার প্রতিটা কদম সাবধানে ফেলা উচিত। জির একটা তাচ্ছিল্যের হাসিতে বলল, ও আমার পুচকে মেয়ে, শোনো, এই বিষয়টা তোমার বুঝতে বাইরে, তাই তোমার উচিত জিতান থেকে একটু দূরে থাকা। এটা আমাদের পূর্বপুরুষদের সাথে জড়িত। তুমি মাঝখানে নিজের জীবনটা হারিও না। অবসর কিছুটা ভেবে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। জেরি হাতের ইশারা করতেই রাক্ষসের ছায়ামূর্তিগুলো গায়েব হয়ে গেল। একটু দূরে অজ্ঞানে পুরাচ্ছে সৌম্য। জিরি সাপের মতো পিছিয়ে পিছিয়ে হেঁটে সৌম্যর কাছে গিয়ে আবার কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে সৌম্যর মাঝে মিশে গেল। সৌম্য ধাপ করে চোখ মেরে তাকালো। মিজিকে রাস্তায় শুয়ে থাকতে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে জামা প্যান্ট ঝাড়তে ঝাড়তে বলল, আমি এখানে শুয়ে আছি কেন? আমার কি বাড়িঘর নাই? দৃশ্য পরিবর্তন। বুবু, তোর কি মনে হয় আমাদের মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল? জিতানের প্রশ্ন শুনে মিম একটু চিন্তিত মুখে উত্তর দিল, তো এখনো মায়ের মৃত্যুর বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলতে পারিস নাই? জিতানের মিম দুজনে ছাদের কার্নিশের রেলিং এর ওপর বসে আছে। আকাশের অর্ধ চারটা টিম টিম করে আলো দিচ্ছে। হালকা মৃদু বাতাসে শরীর শীতল করে দিচ্ছে। যদিও মিম চলে যেতে চেয়েছিল, কিন্তু জিদান জোর করে আজকে থাকতে বলল মিমকে। তাই মিম ফোন করে বাবাকে বিষয়টা জানিয়ে দিয়ে এখন দুজন মিলে ছাদে বসে গল্প করছি। জিদান বলল, তোর কি মনে আছে বাবু, মায়ের মৃত্যু 2 দিন আগে একইভাবে একটা চিঠির খাম এসেছিল আমাদের দরজায়, যেখানে মায়ের মুখটা বিকৃত করা ছিল ছবিতে। তারপর থেকে অনেকবারই খাম এসেছে। এক এক সময় এক একজনের মুখ বিকৃত করা থাকে, কিন্তু আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তাহলে মা কেন মারা গেল? তোকে কি এই বিষয়টা কখনো ভাবায়নি? মিম কিছুক্ষণ চুপ থেকে এরপর বলল, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে বল? মা তো আর ফিরে আসবে না আমাদের।
জিতান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তা অবশ্য ঠিক, কিন্তু অনেক সময় যা হয়ে যায় তা ভবিষ্যতে কিছু ঘটার ইঙ্গিত দেয়। মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমি নিশ্চিত ওই রূপকথার গ্রামটা সত্যি সত্যি আছে। সেখানে আমাদের সব প্রশ্নের উত্তরও আছে। নিম জিদানের মাথায় টাপলি মেরে বলল, এই ইনস্টাগ্রামের যুগে তুই রূপকথার গ্রামের খোঁজ করছিস? হয় তোর মাথা খারাপ হয়, না হয় তোর দিমাগ খারাপ। জিদান হাসতে হাসতে বলল, এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। নিম বলল, চুপ থাক, বেশি কোনো নির্বাচন হবে না। এখন বল তোর গ্রাউন্ড ফ্লোরের কি খবর, কয়টা টিকে আছে? জিদান মাথা চলকে বলল, গ্রাউন্ড ফ্লোর মানে? মিম বলল, আরে গাদা, গার্লফ্রেন্ডের কথা বলছি। জিদান বলল, আমার আবার গার্লফ্রেন্ড এলো কবে? রাস্তাঘাটে মেয়ে দেখতে পাই, এটা অনেক। ওসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তো বিলাসিতা। নিম জিদানের কান টেনে ধরে বলল, তোর আগে আমি দুনিয়াতে আসছি, আমার সাথে চালাকি করে পার পাবি না। বল, পাখির কি খবর? মেয়েটা তো সুন্দরী ছিল, একবার দেখেছিলাম। জিদান বলে বলল, আরে পাখির চেয়ে পাখির মা বেশি সুন্দর, তাই ব্রেকআপ করে দিয়েছি। নিমপুর কুচকা বলল, তোর সমস্যা কি? মা বেশি সুন্দর হতেই পারে, তাদের ব্রেকআপ করার কি দরকার ছিল? জিতান বলল, না, আমি কোনো রিস্ক নিতে চাই না। পরে তোর বাপ যদি পাখির মার সাথে লাইন মারা শুরু করে আমার বিয়ের পর, তখন মান সম্মান কিছু থাকবো? নিম আরো জোরে কান টেনে বলল, আচ্ছা আমার বাপ তোর কি হয়? আমি আর বাবাকে নিয়ে সব বাজে কথা বলতে লজ্জা করে না তোর? আসল কথা বল, ব্রেকআপ কেন হয়েছে? জিতান কান ছাড়িয়ে কান দুলতে বলল, কি আর বলবো তোকে, ওদের স্ট্যাটাস অনেক হাই আমাদের চেয়ে, এটা কখনো সম্ভব ছিল না। ওর বাবা জানলে আমার এই টাইটটা নদীতে বাসায় দিত। নিম বলল, তোর কি হয়েছে? চেষ্টা করে দেখতে তো সমস্যা ছিল না, আমি সাহায্য করতাম তোকে। জিতান বলল, বুবু তুই বুঝবি না এসব। শোন, পাখির সাথে আমার যায় না। দেখ, ও সকালবেলা ওয়াশরুমে যায়, আমি যাই হাঁটতে, ও হাঁচি দেয়, আমি দিই ডট ডট, ও ড্যাড বলে ডাকে, আমি বলি বাবা। ও রেস্টুরেন্টে গিয়ে লেগ পিস বলে অর্ডার দেয়, আর আমি বলি মুরগির রান। ওর বন্ধু বান্ধব দেখলে মনে হবে সব মডেল, আর আমার বন্ধু বান্ধব দেখলে মনে হবে মাজারের সিঁড়িতে বসে বেগটা করা এক একটা। তারপর ওর সাথে আমার কিভাবে যায়? আমি মাসতে আসতে বললো, তুই এত কথা কই পাস? আচ্ছা, পাখির কথা বাদ দিলাম, জানাতের কি হলো? ওই তো বেশ সুন্দরী ছিল। জিতান বলল, জানাত বেশি লয়াল ছিল, তাই ব্রেকআপ করে দিছি। বেম বলল, মানে? লয়াল ছিল এটা তো ভালো, তাহলে ব্রেকআপ কেন করলি? জিতান বলল, আমি কষ্ট পাবো বলে আমাকে না জেনে আরো দুইটা ছেলের সাথে প্রেম করতো। তুই বল, এত লাল মেশে থেকে আমার যায়? নিম আবার অট্টাশিতে জিতানের পিঠে থাপ্পড় মেরে বলল, বা তুই আমার ভাই বলতেই গর্বে বুকটা ফিটে যাচ্ছে। এখন চল রুমে যাই, রাত অনেক হয়েছে। ছাদে বসে থাকতে দেখলে মানুষ দুধ পেতনি ভেবে আইতুল কুর্সি পরে ছু মারবে। জিতান উঠে রেলিং এর উপর দাঁড়িয়ে বলল, একটা ম্যাজিক দেখবি বুবু? নিম বলল, কি ম্যাজিক? আর তুই ভাবে রেলিং এর উপর কেন দাঁড়ালে পড়ে যাবি তো? বেচারাম বলছি, রাতের বেলা কোনো দুষ্টামি করবি না, দুর্ঘটনা বলে করে আসে না। জিতান একটা শয়তানে হাসতে বলল, তুই শুধু ভয় পাস না ম্যাজিকটা দেখে? তবে আমিও শিওর এটা কাজ করবে কিনা, কিন্তু রিক্স নিয়ে দেখি। এর মা বাবা চোখে পড়ল, কি বলতে বলতাসস? কোনো ম্যাজিক দরকার নেই, এখনই নাম বলছি। জিতান একটা হাসি দিয়ে আস্তে আস্তে করে ছাদ থেকে নেমে পড়ল। নিম এক চিৎকার দিয়ে জিতান বলে ডাক দিল এবং তাড়াতাড়ি গিয়ে নিচের দিকে অবাক হয়ে গেল। চোখ বড় করে দেখলো জিতান নিচে না পড়ে হাওয়ায় ভেসে আছে মাঝপথে। এম হাঁ করে বলল, জিতান না, এসব আমি কি দেখছি? জিতান হাওয়ায় ভেসে ধীরে ধীরে আবার উপরে উঠে এলো এবং লাভ দিয়ে মিমের সামনে দাঁড়িয়ে বলল, কেমন লাগলো আমার ম্যাজিক? মিম এখনো চোখ ছানা বড় করে দাঁড়িয়ে আছে আর বলছে, মানে? শুকনা পাতার আছর আমার উপর পড়েছে? না না, এটা সত্যি হতে পারে না, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। চিতান হাসতে হাসতে মিমের হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নেমে বলল, হ্যাঁ এটা তো স্বপ্নে, তোকে বলিস না কিন্তু। ওরা চলে গেল, সেখানে দৃশ্যমান হলো অপ্সরা। অপ্সরা সুন্দর করে হাসতে হাসতে বলল, এই ছেলেটা তো আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেছে। ও জানতো আমি ওকে বাঁচিয়ে নেব, তাই বিনা দ্বিধায় ছাদ থেকে পড়ে গেল। দৃশ্য পরিবর্তন, একটা অদ্ভুত গ্রাম দেখা যায় মরুভূমির মাঝে। ছোট ছোট টিলার মতো ঘরবাড়ি, যেখানে কোনো গাছগাছালি নেই, পশু পাখি নেই। কিছু অদ্ভুত দেখতে লম্বা লম্বা মানুষ আকৃতির জীব ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে মানুষও বলা যায় না, দেখতে একই রকম কিছু। বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করছে। গ্রামের শেষ মাথায় একটা কালো পানির হ্রদ দেখা যায়, সেখানে মহিলা আকৃতির জিনিসগুলো নিজেদের কাজ করছে। এক মহিলা স্বর্ণালী রঙের কলসিতে হ্রদ থেকে পানি নিয়ে গ্রামে ফিরে এলো। দেখা যায় সেখানে ছোট্ট একটা বাজারও আছে। সবুজ লতা পাতা, শুকনো হালকো সহ আর অনেক ধরনের খাবার নিয়ে বসে আছে দোকানিরা।
ওই মহিলা কলসি নিয়ে বাজার ছাড়িয়ে এসে একটা খোলামেলা ঘরের সামনে দাঁড়ালো, যেখানে অনেক অনেক মূর্তিতে ভরপুর, ছোট বড় পুরুষ মহিলা আকৃতির অসংখ্য মূর্তি। মহিলাটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে আবার সামনের দিকে রওনা হলো। একটু দূরে যেতে মহিলাটা খেয়াল করলো আশেপাশে সবাই একপাশে সরে যাচ্ছে মাথা নিচু করে। সামনে তাকে দেখলো গ্রাম প্রধান তথা সর্দার হেঁটে আসছে। একজন পেছন থেকে বড় একটা ছাতা ধরে রেখেছে। সর্দারের মাথা নেকড়ে চুলুম, গলায় অসংখ্য দাঁত দিয়ে তুলে একটা মালা, চেহারায় বিভিন্ন রঙের কালি দিয়ে ভরা। কলসিনে দাঁড়িয়ে থাকা মহিলাও সবার মতো মাথা নিচু করে একপাশে সরে গেল সর্দারের সম্মানার্থে। সর্দার যখন যেদিক দিয়ে চলে যাচ্ছিল তখন থমকে দাঁড়িয়ে পড়ল এবং ঘাড় বাঁকা করে সেই মহিলার দিকে তাকিয়ে চোখের ইশারায় তাকে সামনে আসতে বলল। মহিলাটা কৃতজ্ঞতা বোধ করে আস্তে আস্তে সামনে এসে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বলল, জি সর্দার। সর্দার খুব গম্ভীর গলায় বলল, তোমাকে তোমার মেয়ের ব্যাপারে খোঁজ খবর রাখা উচিত, না হলে তোমার মেয়ে তোমাদের মৃত্যুর কারণ হতে পারে। জিদান, ওটা ঘুম থেকে অনেক বেলা হয়েছে। এই জিদান। জিদান একটু নড়াচড়া করে কান চুলকে আবার আরাম করে অন্য পাশে ঘুরে ঘুমিয়ে পড়ল। অদৃশ্য থেকে অপসরার কণ্ঠ ভেসে এলো, এই ছেলেটা তো বেলা পর্যন্ত কিভাবে ঘুমায়, ওকে কি প্রকৃতিও ডাকে না? এরপর ঝনঝন শব্দ হলো, যেন অপসরা পায়নি উপর পরে হেঁটে খাটের ওপর পাশ থেকে এপাশে এলো। এবার দেখা গেল ময়ূরের পাখার মতো কিছু একটা জিদানের নাকে সুসরি দিতে লাগলো। জিদান ঠাস করে নিজের গালে থাপ্পড় দিয়ে চোখ বন্ধ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, বুবু বিরক্ত করিস না তো, ঘুমোতে দে একটু। অদৃশ্য অপসরের একটু রাগান্বিত কণ্ঠে ভেসে এলো, আমি হতে চাই বেবি, আর সে আমাকে বানিয়ে দিল বুবু, দাঁড়া তোর ঘুম ছুটাচ্ছি আমি। এরপর আবার ঝুনঝুন শব্দ করে অপসরা এদিক ওদিকে একটু হাঁটলো। হঠাৎ থেমে গিয়ে একটা মৃদু হাসি দিল। দেখা গেল টেবিলের ওপর থেকে পানির জগটা আপনা আপনি হাওয়ায় ভেসে জিদানের কাছে চলে এলো। এরপর জগের ঢাকনাটা আপনা আপনি খুলে গেল এবং জিদানের মুখে পানি ঢালতে নিল, কিন্তু থেমে গেল। অদৃশ্য থেকে অপসরার কণ্ঠে, না না না, মাটা কিভাবে শিক্ষা দিলে হবে না, অন্য কিছু ট্রাই করা যাক। এই বলে জগটা জিদানের মুখের কাছ থেকে প্যান্টের কাছে এসে আস্তে আস্তে কাত হয়ে গেল এবং জিদানের প্যান্ট সহ বিছানা বিছে গেল। জিদান সাথে সাথে ধরফল করে উঠে গেল। ততক্ষণে জগ আবার নিজের জায়গায় সহি সালামতে পৌঁছে দিয়েছে অপসরা। জিদান উঠে প্যান্ট আর বিছানা ভিজা দেখে হা করে বলল, এটা আমি কি করেছি? এই দামড়া বয়সে বিছানায় করে দিয়েছি। সি 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 সি, বুবু বুবু কই বুবু? জিদান ভেজা প্যান্ট নিয়ে খাট থেকে নেমে পা ফাঁকা করে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে চলে গেল। তখন হাসতে হাসতে দৃশ্যমান হল অপসরা। খিলখিল করে মুখে হাত দিয়ে হাসতে লাগলো আর জিদানের পা ফাঁকা করে হাঁটার স্টাইল কপি করে নিজে ওরা একইভাবে হাঁটতে লাগলো। এদিকে ওয়াশরুমের ভিতর জিদান নিজেকে গালি দিচ্ছে আর বলছে, জীবনে কোনো স্বপ্ন পূরণ করতে হোক বা না হোক, এই স্বপ্নটা ঠিকই পূরণ হয়, তাহলে কামটা করলাম কি? এই খবর যদি বাইরে যায় তাহলে আমি মুখ দেখাবো কি করে পাঠক মহলে? বুবু নিশ্চয়ই সকালে উঠে ভার্সিটি চলে গেছে, ভাগ্য ভালো দেখেনি। এসব বিবরি করতে করতে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বের হতেই জিদান চমকে দাঁড়িয়ে গেল। জিদানের মা মরিয়ম বেগমের ছবির সামনে দাঁড়িয়ে আছে অপসরা নামের মেয়েটা। সাদা ফ্রক থেকে নূরের মতো রোশনি প্রতিফলিত হচ্ছে। এক দৃষ্টিতে মরিয়ম বেগমের ছবির দিকে তাকিয়ে আছে অপসরা। জিদান ভয় না পেলেও একটু কাঁপা কাঁপা গলায় বলল, আপনি? অপসরা জিদানের দিকে না তাকিয়ে ছবিটার দিকে আরেকটু এগিয়ে বলল, মায়ের সাথে তোমার বাবার পরিচয় কিভাবে হয়েছিল? জিদান হঠাৎ এমন প্রশ্নে একটু হকচকে গিয়ে বলল, জানি না, তখন আমি তো লিকুইড ছিলাম, আমি কিভাবে জানবো? অপসরা শান্ত চোখে জিদানের দিকে তাকিয়ে বলল, কখনো জিজ্ঞাসা করেনি তোমার বাবা অথবা মাকে এই বিষয়? জিদান বলল, একবার জিজ্ঞাসা করেছিলাম মাকে, মা অনেক কড়াভাবে নিষেধ করেছিল ওই বিষয়ে দ্বিতীয় কিছু জিজ্ঞাসা করতে, তার জিজ্ঞাসা করিনি। অপসরের পর জিদানের দিকে এগিয়ে এসে বলল, তোমার মা কিছু একটা গোপন করেছেন এবং সেটা এখন তোমাকে খুঁজে বের করতে হবে। জিদান পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে লেগে বলল, কিন্তু আপনি কি চান আমার কাছে? আমার ঘড়িতে আপনার ওনাটা আটকায়নি, আমার সাথে ধাক্কা লেগে আপনার হাত থেকে বইও পড়েনি, কলার খোসার ওপর পাড়া দিয়ে আমি আপনার বুক গিয়েও ল্যান্ড করিনি, তাহলে হঠাৎ করে কোন ইনসিডেন্ট ছাড়া আপনি আমার লাইফে আসলেন? আপনার মোটিভটা কি? অবসর এক ঝটকা জিদানের সামনে এসে আঙ্গুল দিয়ে গালে সুসুইতে দিতে বলল, বা আমার মেহবুবের জবান ফুটছে দেখি, আমাকে দেখে এখন ভয় পাচ্ছ না কেন?
এই বলে আঙ্গুল গাল থেকে দাড়ি থেকে কলে আনতে জিদান কে ধাক্কা দিয়ে অপ্সরা হাত সরিয়ে দিয়ে বলল, তা তো লাগে বাল, আর আপনাকে থেকে ভয় পাবো কেন? আমি আয়ত্র কুস্তি পারি তো। এই কথা শুনে অপ্সরা নিজেই বিসমিল্লাহ বলে আয়তুল কুরসি জেলাত করা শুরু করলো। জিদান হতবাক হয়ে তাকিয়ে রইল। এত সুন্দর কণ্ঠ মেয়েটার, এত মধুর তেলাওয়াত, যেন এক মুহূর্তের জন্য অন্য জগতে চলে গিয়েছিলাম। তেলাওয়াত শেষ করে অপ্সরা জিদানের দিকে তাকিয়ে মুচকে হাসলো। জিদান আস্তে করে বলল, সরিষার ভিতরেই ভূত, মানে ভূতের মুখে আয়তুল কুরসি, তাইলে ভূত ভাগাবো কি দিয়ে? অপসরা একটু রেগে জিদানের কলা চেপে এক হাত উপরে তুলে বলল, আমি কোনো ভূত নেই, আমি অপসরা। তোমার লজ্জা করে এত সুন্দর একটা মেয়েকে ভূত বলে সম্বোধন করতে? জিদান ঘাপে গিয়ে বলল, মাপ চাই, দোয়াও চাই, আমাকে নিচে নামান প্লিজ, না হলে আবার প্যান নষ্ট হয়ে যাবে। তখনই খাটের ওপরে থাকা জিদানের ফোন বেজে উঠল। জিদান বলল, নিচে নামান না প্লিজ, কে কল দিয়েছে দেখি, জরুরি কিছু তো হতে পারে। অপসরা জিদানকে নিচে না নামিয়ে হাতের ইশারায় ফোনটা উড়িয়ে এনে কল রিসিভ করে জিদানের কানে ধরল। জিদান অপর পাশ থেকে তোৎসালো কণ্ঠে বলল, বাবা হ্যালো। জিদানের মুখটা হঠাৎ করে কালো হয়ে গেল। দাঁত কটমট করে জিজ্ঞাসা করলো, ববু যাচ্ছিস কেন তুই, কি হয়েছে? অপসরা জিদানকে ধীরে ধীরে নিচে নামিয়ে এনে বলল, কি হয়েছে? দৃশ্য পরিবর্তন। মিম ভার্সিটির ক্যান্টিনে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মিমের শরীরে অসংখ্য ক্ষত চিহ্ন, ড্রেসটা ময়লা ও ছেঁড়া, ঠোঁটের কোণে রক্ত, হাতে কাচের চুড়িগুলো মেইনা অনেকটা ক্ষত তৈরি হয়েছে, গলায় কালো দাগ বসে আছে, যেন কেউ ফাঁস লাগিয়েছে। মিমের বান্ধবীরা চারপাশে ঘিরে আছে আর জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর, এ অবস্থা কিভাবে হলো, কি করেছে? কিন্তু মিম চুপ করে আছে, কাউকে কিছু বলছে না। এর মাঝে হনন করে হেঁটে সেখানে জিদান চলে এসে মিমের সামনে দাঁড়ালো। মিম অসহায় আর কান্না ভেজা চোখে জিদানের দিকে তাকালো। জিদানের চোখগুলো লাল টকটকে হয়ে গেল, যেন রক্ত গড়িয়ে পড়বে। জিদান কর্কশ করে জিজ্ঞাসা করল, কি হয়েছিল? মিমের চোখের কুম্বে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার সাথে দৃশ্য চলে যায় কিছুক্ষণ আগে। মিম ভার্সিটিতে প্রবেশ করতেই মিমের চোখ গেল দূর অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি পরে একটা লোক। মিমের খটকা লাগলো এবং মনে মনে বলল, চিঠির খাম দিয়ে যাওয়ার সময় তো এমনই লাল পাঞ্জাবি পরে একজনকে দূরে সিঁড়ি বেয়ে চলে যেতে দেখেছিলাম। এটা সেই লোকটা নয় তো? ভাবতে ভাবতে লোকটার দিকে এগিয়ে গেল। অন্যদিকে ঘুরে থাকায় মুখ দেখা যাচ্ছে না তার। মিম কিছু দূরত্ব বজায় রেখে পেছন থেকে ডাক দিল, হ্যালো, এক্সকিউজ মি, শুনছেন? লোকটা মিমের ডাক শুনে পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটা দিল। মিমের একটু অবাক হয়ে লোকটার পিছনে এলো এবং ডাকতে লাগলো, আপনাকে বলছি, হ্যালো, কোথায় যাচ্ছেন? কথা শুনুন আমার। কিন্তু লোকটা এক প্রকার তাড়াহুড়া করেই হাঁটছে। মিমও যেন মন্ত্রমুগ্ধের মতো লোকটার পিছু নিয়েছে। কোথায় যাচ্ছে মিমের সেদিকে খেয়াল নেই। হঠাৎ মিমের চোখে পোকা জাতীয় কিছু একটা চলে গেল। মিম মৃত আওয়াজ করে চোখ বন্ধ করে হাত দিয়ে চোখ পরিষ্কার করে সামনে তাকাতেই সেখানে আর কাউকে দেখতে পেল না। এতক্ষণে মিমের হুঁশ ফিরেছে। মিম আশেপাশে তাকিয়ে দেখল ভার্সিটির পরিত্যক্ত আবাসিক হলের সামনে চলে এসেছে। একটা অনেক পুরাতন শ্যাওলা ধরা বিল্ডিং। বিল্ডিং এর দেয়াল বেয়ে অসংখ্য আগাছা বেয়ে উঠেছে, দরজা জানালাগুলো ভাঙাচোরা। এখানে ভুল করেও কেউ আসে না। মিম একটু ঘাবড়ে গিয়ে যখনই ফিরে আসতে যাবে তখনই পরিত্যক্ত বিল্ডিং এর ভেতর থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। মোটা কণ্ঠের কোন এক পুরুষ হাসি। মিমের পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল এরকম হাসি সুরে। হাসির শব্দে মিমের আত্মাসহ কেটে উঠেছে। আর কিছু না ভেবে মিম সেখান থেকে দৌড় দেওয়ার চিন্তা করলে এবং উল্টে ঘুরে দৌড় দিল। কিন্তু একটু দূরে যেতেই পরিত্যক্ত বিল্ডিং এর ভেতর থেকে একটা গাছের লতা উড়ে এসে মিমের পায়ে প্যাচ দিয়ে ধরে টান দিয়ে তাকে ফেলে দিল। মিম চিঠে উল্টে পড়ে গেল এবং চিৎকার করতে নিলে মিমের মুখে যেন আঠার মতো আটকে গেল। লতাপাতা পিছিয়ে একটা হ্যাচকা টানে মিমকে বিল্ডিং এর ওপর নিয়ে যেতে লাগলো কোন এক অদৃশ্য শক্তি। মিম হাজার চেষ্টা করেও লতাপাতার প্যাচ থেকে নিজেকে ছাড়াতে পারল না। ঠিক যখন বিল্ডিং এর ভেতরে টেনে নিয়ে যাবে তখন মিম কোনোভাবে পায়ের থেকে লতাপাতা ছাড়িয়ে নিল এবং উঠে দৌড়ে পালাতে নিলে মুখ বন্ধ হয়ে গঙ্গানের মতো শব্দ করে। তখনই মিমের হাত চেপে তুলল এক অদৃশ্য হাত। কাছের চুড়িগুলো ভেঙে মিমের হাতে বিঁধে গেল। মিম চিৎকার করতে পারছে না। মিমকে তুলে ছুঁড়ে মারল। ছিটকে গিয়ে শুকনো পাতা উড়িয়ে আছড়ে পড়ল। মিম কোকড়াতে লাগল। হঠাৎ গাছের উপর থেকে কিছু লতাপাতা নেমে এসে মিমের গলা পেঁচিয়ে ফাঁস দেওয়ার মতো করে মিমকে
জুয়েলেটিরও কাছে। মিম ছটফট করতে লাগলো পা দিয়ে, তারপরিয়ে হাত দিয়ে গলা থেকে লতা পাতা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু সব চেষ্টায় বিফলে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে মিমের। হঠাৎ মনে পড়ল মোবাইলের কথা। ভাগ্যক্রমে ব্যাগটা তখন মিমের কাঁধে ছিল। কোনো রকম ব্যাগ থেকে মোবাইলটা বের করে কাপা কাপা হাতে আয়াতুল কুরসি প্লে করে দিল। আয়াতুল কুরসির শব্দ শুনে একটা কর্কশ গড়গড় রাগান্বিত শ্বাস প্রশ্বাস বেশ আসলো চারিদিক থেকে। শেষ পর্যন্ত লতাপাতাগুলো মিমকে ছেড়ে দিল। মিম অপর পাশ থেকে ধপাস করে নিচে পড়ে কাশতে কাশতে নিঃশ্বাস নিতে লাগলো। আর এক মুহূর্ত দেরি না করে কাঁপতে কাঁপতে উঠে সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে দৌড়ে পালালো। দৃশ্য বর্তমানে ফিরে এলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।